সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানিয়ে জীবন বিজ্ঞান ক্লাস শুরু করছি। আজকে যে অংশটা পড়াবো, 5th চ্যাপ্টারের যে অংশটা পড়াবো, একটু ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করে দেখো অংশগুলো কি কি। দেখো, পরিবেশ এবং মানব জনসমষ্টি। পরিবেশ এবং মানব জনসমষ্টি অর্থাৎ এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন। এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন। কেমন পপুলেশন? হিউম্যান পপুলেশন। হিউম্যান পপুলেশন, মানব জনসমষ্টি। এই অংশটা 5th চ্যাপ্টারের একটা পার্ট, চ্যাপ্টার 5-এর একটা পার্ট। তোমরা তোমাদের পাঠ্য বইটা খুলে একটু ভালো করে পড়ে দেখবে। 5th চ্যাপ্টার বা 5ম অধ্যায়ের এটা একটা পার্ট। আমি এর আগে 4টে ক্লাস এই চ্যাপ্টারটার উপরে করেছি। আজকে যে ক্লাস করতে চলেছি তাকে আমি নাম দিয়েছি পার্ট 5। পার্ট 5। পার্ট 5-এর মধ্যে পরিবেশ এবং মানব জনসমষ্টিটা আমি আজকে আলোচনা করব। তার মধ্যে 1 নম্বর পপুলেশন কাকে বলে, 2 নম্বর জনসংখ্যা বিস্ফোরণ কি কি কারণে হয়ে থাকে। ওভার পপুলেশন আমরা বলে থাকি। ওভার পপুলেশন মানে জনসংখ্যা বিস্ফোরণ, তার কারণগুলো কি কি। তারপরে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা কি কি। ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যাগুলো কি কি, এটা আমাদের পড়তে হবে, আমি এটা পড়াবো। তারপরে ক্রমবর্ধমান যে জনসংখ্যার সমস্যাগুলো, দেখো এখানে আমি 6টা পয়েন্টস লিখে রেখে দিয়েছি। এই পয়েন্ট 6টা তোমরা অবশ্যই খাতাতে লিখে নেবে। বাসস্থান, খাদ্যের অভাব, অরণ্য ধ্বংস, পানীয় জলের সংকট, দূষণ, এখানে দূষণ মানে পরিবেশ দূষণ, আর বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এছাড়াও কিন্তু শক্তি সংকটও হতে পারে। শক্তি সংকট বলেও কিন্তু একটা পয়েন্টস হতে পারে। খনিজ সম্পদের সংকট এমন একটা পয়েন্টস হতে পারে। তারপরে এই যে বায়ুমণ্ডলের পরিবর্তন, এটাও হতে পারে। অন্তত 3টে থেকে 5টা পয়েন্টস তোমাদের মাথায় রাখতে হবে। আমি এখানে 6টা উল্লেখ করেছি, এর বাইরেও আরো অনেক পয়েন্টস হতে পারে, সেগুলো পড়লেও কোনো ক্ষতি নেই। প্রথমেই চলে আসি মূল আলোচ্য অংশে, পপুলেশন। পপুলেশন ল্যাটিন শব্দ পপুলাস থেকে এসছে। ল্যাটিন শব্দ পপুলাস থেকে পপুলেশন কথাটা এসছে, যাকে আমরা বাংলায় বলছি জনসমষ্টি। জনসমষ্টি ল্যাটিন শব্দ পপুলাস থেকে পপুলেশন কথাটা এসছে। এখানে পপুলেশন কথাটার অর্থ হলো জনসংখ্যা বা জনসমষ্টি। বলা হয় যে আমাদের দেশের পপুলেশনটা বড্ড বেশি। এখন তো এই কোভিড পারপাসে প্রায় আমরা শুনতে পাচ্ছি আমাদের দেশে 130 থেকে 135 কোটি পপুলেশন। এত সংখ্যক লোকের কি করে আমরা এই কোভিড-19 থেকে, অর্থাৎ মানে করোনার সমস্যা থেকে রক্ষা করব। প্রথমত আমরা 3য় বিশ্বের দেশ। আমাদের দেশের অনেক রকমের অর্থনৈতিক সমস্যা রয়েছে, শিক্ষার সমস্যা রয়েছে, স্বাস্থ্যের সমস্যা রয়েছে। এই গরিব দেশে এত সংখ্যক লোক, অর্থাৎ এত পপুলেশন, এই আবার অবশ্য বলে ক্যালকাটার পপুলেশন বড্ড বেশি, সেখানে কন্ট্রোল করা খুব মুশকিল। তা চলে আসি, আমরা ওই বিষয়তে এখন আর যাব না। তো সবসময় তোমরা টিভিতে দেখতে পাচ্ছ মানে কোভিড-19 নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা, বিভিন্ন চিকিৎসকের বিভিন্ন বক্তব্য। তা চলে আসি পপুলেশন কাকে বলে, তার একটা ডেফিনেশন জানতে হবে।
পপুলেশনের সংজ্ঞা একটুখানি মাথায় রাখবে। খুব সংক্ষেপে বলা হয় যে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট অঞ্চলে, কি বললাম, একটা নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট অঞ্চলে একই প্রজাতির মোট জীব সংখ্যাকে বলা হয় পপুলেশন বা জনসমষ্টি। একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট অঞ্চলে একই প্রজাতির মোট জীব সংখ্যাকে জনসংখ্যা বা পপুলেশন বলে। পপুলেশনের সংজ্ঞাটা একটু মাথায় রাখবে, কোন শব্দ থেকে পপুলেশন কথাটা সৃষ্টি হয়েছে বা উৎপত্তি হয়েছে শব্দটির, এটা একটু মাথায় রাখবে। এবার চলে যাব যে পপুলেশন অর্থাৎ জনসংখ্যা বিস্ফোরণের, এই যে আমাদের দেশ বলো, বাংলাদেশ বলো, হ্যাঁ, তারপরে তোমার ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, তৃতীয় বিশ্বের প্রত্যেকটা দেশে জনসংখ্যা হু হু করে বাড়ছে। এই যে জনসংখ্যা বাড়ছে, এই জনসংখ্যা বাড়ার কি কি কারণ? হোয়াট আর দ্য মেন কজেস অফ পপুলেশন? হোয়াট আর দ্য মেন কজেস অফ পপুলেশন ইনক্রিজ অফ পপুলেশন বৃদ্ধির মূল কারণগুলো কি কি? এটা খুব কমন সেন্স থেকেও কিন্তু বলা যায়। তাহলে আমি বলবো যে এই পপুলেশন বৃদ্ধির একটা মেন কারণ হচ্ছে আমাদের কম মৃত্যু হার। এখন আমাদের গড় আয়ু কিন্তু বেড়ে গেছে। এক সময় আমাদের গড় আয়ু ছিল 56, সেটা এখন অনেকটা বেড়ে গেছে। আমাদের ইন্ডিয়াতে মিনিমাম 65 এরকম একটা রেঞ্জ ধরা হচ্ছে। টোটাল ওয়ার্ল্ডে যদি যাই তাহলে প্রায় আমরা 75, আমাদের গড় আয়ু 75 বছর, অর্থাৎ 75 বছর গড় আয়ু বলা হচ্ছে। কিন্তু এক সময় এটা 56-55 মতো ছিল। এখন এই যে মৃত্যুর হার আমাদের খুব কমে যাচ্ছে, মৃত্যুর হার কমার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে মেডিকেল সায়েন্সটা এত উন্নত হয়ে পড়েছে, তার ফলে নানা রকম, যেমন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে ফার্মাকোলজিক্যাল অর্থাৎ ওষুধ শিল্পের একটা বিশাল পরিবর্তন ঘটেছে। তেমনি বিভিন্ন যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতির সৃষ্টি হয়েছে। তার জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা মৃত্যুর হার কমাতে পেরেছি। পৃথিবীতে তুলনামূলকভাবে ধনী দেশে মৃত্যুর হার তো খুবই কম। আমাদের মতো গরিব দেশে এখন মৃত্যুর হার অনেক কমে গেছে। একসময় প্রচুর পরিমাণে শিশু মারা যেত, শিশু মৃত্যুর হারও আমাদের কমে এসছে মেডিকেল সায়েন্সের কল্যাণে। আবার এমনি বিভিন্ন রকমের আধুনিক যন্ত্রপাতি, এককালে একটু সেরিব্রাল অ্যাটাক হলে সে মানুষ বাঁচত না, এখন সেরিব্রাল অ্যাটাক হলেও বাঁচছে, হার্ট অ্যাটাক হলেও বাঁচছে। একসময় কলেরা মহামারী ছিল, এপিডেমিক ছিল, মারা যেত, এখন তাদের ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে। একসময় আমার সাথে লোক মারা যেত, আর তোমরা জানো কিনা আমি জানি না, আমাদের খুব পরিচিত মুখ ভগিনী নিবেদিতা, উনি কিন্তু রক্ত আমাশা রোগে মারা গেছিলেন। ওই সময় আমাশা রোগের যে ওষুধ, আমাশা রোগের যে ওষুধ, সেই ওষুধটা আবিষ্কার হয়নি, এর ফলে ঠিক মতো চিকিৎসা পেলেন না, উনি মারা গেলেন। এখন কিন্তু রক্ত আমাশা বা ব্লাড ডিসেন্ট্রি খুব কমন জিনিস, ওয়ান টাইপ অফ অ্যামিবিয়াসিস। এছাড়া এই যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত ব্যাপারে আমরা অনেক আগে থেকে খবর পাচ্ছি, ফলে সে দুর্যোগের হাত থেকে আমরা মানুষগুলোকে রক্ষা করতে পারছি। এই যে তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে আমফান বলে যে ঘূর্ণিঝড়টা হয়ে গেল বা সাইক্লোন হয়ে গেল, এখানে কিন্তু কয়েক লক্ষ লোক মারা যেতে পারত, কিন্তু আমাদের এই যে ওয়েদার ডিপার্টমেন্ট স্যাটেলাইটের সাহায্য নিয়ে এই ঘূর্ণিঝড়ের গতি, প্রকৃতি এবং কোন সময় কোন জায়গায় আশ্রে পড়বে সমস্ত ডিটেলস কয়েকদিন আগে থেকে দিতে শুরু করলো। ফলে কি প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেয়েছে মানুষগুলো, হয়তো সম্পত্তি নষ্ট হয়েছে, কিন্তু বেশিরভাগ প্রাণী রক্ষা করা গেছে।
খুব বেশি হলে কি হবে, যা কাগজ কলম বা পেপার পড়ে দেখেছি, হয়তো ম্যাক্সিমাম 100 জন মতো কাগজ কলম আমরা দেখেছি, 100 জনের বেশি মরে যায়নি। কিন্তু কয়েক লক্ষ লোক মারা যেত যদি এই যে আমাদের ওয়েদার ডিপার্টমেন্টের এত যদি উন্নতি না হতো। এত আধুনিক যন্ত্রপাতি এসে গেছে আমাদের, ফলে আমরা আবহাওয়ার পূর্বাভাস অনেক আগে থেকে পেয়ে যাই, এবং কোন অঞ্চলে কেমন ধরনের সমস্যা তৈরি হতে পারে সেটা আমাদের কেন, পৃথিবীর সব দেশের যারা উন্নত দেশ তাদের এগুলো সব সহজেই যন্ত্রপাতির মাধ্যমে ধরতে পারে। 2 নম্বর, সুনিশ্চিত খাদ্য ভাণ্ডার। এটা কিন্তু মানে জনসংখ্যা বৃদ্ধির একটা উল্লেখযোগ্য কারণ। সুনিশ্চিত খাদ্য ভাণ্ডার যখন কিন্তু থাকবে কোন একটা দেশে, তাহলে কিন্তু সেই দেশের সরকারের এবং সেই দেশের জনগণের এই চিন্তাটা থাকবে না যে না আমার বেশি সংখ্যক ছেলে মেয়ে যদি পরিবারে তৈরি হয় কি খেয়ে বাঁচবে, এই চিন্তাটাতে থাকবে না। তারা জানে যে আমাদের দেশে প্রচুর খাদ্যশস্য, আবার অনেক লোকের প্রচুর পরিমাণে জমি জমা রয়েছে, চাষবাস করে, তাদের খাদ্যের কোনো অভাব নেই, আমাদের কৃষি প্রধান দেশ। ফলে এই সুনিশ্চিত একটা খাদ্য ভাণ্ডার যদি কোনো দেশে থাকে বা কোনো পরিবারদের মধ্যে থাকে, তাহলে সেই পরিবার কিন্তু চিন্তা করে না যে না আমার একটা অথবা দুটো বেশি ছেলে মেয়ের দরকার নেই, এটা তখন আর ভাবে না। ভাবে আমার 200 বিঘে জমি, 100 বিঘে জমি, 300 বিঘে জমি, আমারও একটা দুটো ছেলে মেয়ে কে রক্ষা, এত কি করে রক্ষা করবে, এত বিশাল সম্পত্তি, অনেকগুলো ছেলে মেয়ে হয় হোক না। আবার দেশও ভাবে যে আমাদের অনেক খাদ্য সম্পদ রয়েছে, আমাদের তো অনেক অর্থনৈতিক অবস্থা ভালো, খাদ্য উৎপাদনে আমরা মানে স্বাবলম্বী। ফলে দেখা যায় যে জনসংখ্যা বৃদ্ধির দিকে অনেক সময় সরকার নজর দেয় না, ফলে তারপরে বেড়ে যায়। নেক্সট চলে যাব যে এই যে জনসংখ্যা, আর যে আমি দুটো পয়েন্ট বললাম, আরেকটা উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে উচ্চ জন্মহার। উচ্চ জন্মহার মরছে কম কিন্তু জন্মাচ্ছে বেশি। এখন এই মেডিকেল সায়েন্সের যুগে কিন্তু আমাদের এই জন্মহারের সংখ্যা খুব বেড়ে গেছে। একদিকে মেডিকেল সায়েন্স, আর একদিকে মেডিকেল সায়েন্স মানুষকে মরতে দিচ্ছে না, শিশুর মৃত্যুর হাত থেকে রোধ করছে। কোনো মা গর্ভবতী হয়ে পড়লে আমরা এক সময় দেখেছি শিশু মৃত্যুর হার খুব বেশি, মায়ের গর্ভেই শিশু মারা যেত অনেক শিশু, সেটা এখন অনেক কমে গেছে। আবার অনেকের মধ্যে এমন একটা ধারণা থাকে যে অনেকগুলো ছেলে মেয়ে থাকলে পরবর্তীকালে তাদের মা বাবারা তাদের সান্নিধ্যে থাকবে, ফলে তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে, নিরাপত্তার সুনিশ্চিত হবে। এর জন্য কিন্তু আমাদের দেশে জনসংখ্যা হার খুব বেড়ে যাচ্ছে। আবার একটা অশিক্ষারও ব্যাপার আছে, দারিদ্রতার একটা ব্যাপার আছে। অনেক পরিবার মনে করে যে আমার অনেকগুলো ছেলে মেয়ে হলে রুজি রোজগার করে নিয়ে আসবে, বিশেষ করে ছেলে হলে। আবার অনেকের পুত্র সন্তানের আকাঙ্ক্ষা, কোনো একটা পরিবারে দেখা গেল কোনো মহিলার একটি কন্যা সন্তান জন্মালো, তারপরে আবার দ্বিতীয় সন্তানটা কন্যা হলো। এই যে অধিক পুত্র সন্তানের আকাঙ্ক্ষা, এটাও কিন্তু আমাদের জন্ম হার বাড়িয়ে দিচ্ছে, জনসংখ্যার হার বাড়িয়ে দিচ্ছে। মানে উচ্চ জন্ম হারের অনেকগুলো কারণ হতে পারে, দারিদ্রতা হতে পারে, অশিক্ষা হতে পারে, কুসংস্কার হতে পারে, তারপরে পারিবারিক ঐতিহ্য, পরিবারকে রক্ষা করা। আমাদের পিতৃতান্ত্রিক সমাজ বেশিরভাগ ক্ষেত্রে বলা হয়, তো আমাদের বেশিরভাগ দেশে কিন্তু বলা হয় পিতৃতান্ত্রিক সমাজ। এটা তো ঠিক না। উভয়কে, মেল এবং ফিমেল উভয়কে সমান গুরুত্ব দেওয়া উচিত। যাই হোক, তাহলে এই যে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার 3টে উল্লেখযোগ্য কারণ একটু মাথায় রাখবে। 1 হচ্ছে কম মৃত্যু হার, 2 হচ্ছে উচ্চ জন্মহার, আর 3 নম্বর সুনিশ্চিত খাদ্য ভাণ্ডার। এই 3টে কারণের ফলে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার একটা বিশাল কারণ। নেক্সট হচ্ছে এই যে জনসংখ্যা মানে ওভার পপুলেশন, মানে হাইলি ইনক্রিজমেন্ট অফ পপুলেশন। এই যে জনসংখ্যা বাড়ছে, এই জনসংখ্যা যে ক্রমশ বেড়ে চলেছে বছরের পর বছর। এই আমরা বলি যে 33 কোটি, এক সময় নাকি আমাদের দেশে 33 কোটি লোক ছিল। তো
তোমরা আমাদের একটা খুব ভালো ডিএল রায়ের লেখা ভালো মতন একটা কবিতা বলতে পারো, গান বলতে পারো, আমরা স্কুলে প্রায় শুনতে পাই, বিভিন্ন জায়গায় শুনতে পারি, 33 কোটি মোরা। তা এই যে 33 কোটি মোরা একসময় ছিল, এখন কত? 135, মিনিমাম 135, যদিও বলছে 130, কিন্তু আমার তো ধারণা কিছু তো সেন্সাসে ভুল থাকে, হয়তো এটা 135 140 হয়ে গেছে আমাদের দেশের জনসংখ্যা। এই যে ওভার পপুলেশন, এই যে জনবিস্ফোরণ, এই যে ক্রমবর্ধমান যে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, এর সমস্যাগুলো কি কি? মারাত্মক সমস্যা। তোমরা এখন কম বয়স, নিচু ক্লাসে পড়ছো, তোমাদের মধ্যে এখন অতটা বুদ্ধি শুদ্ধি আসবে না, অতটা মাথায় খেলবে না, কিন্তু আমরা কিন্তু সত্যি সত্যি খুব শঙ্কিত তোমাদের মতন জেনারেশনের জন্য। তোমরা যখন দেখবে 25 বছর থেকে 30 বছর বয়সে পৌঁছাচ্ছ, তখন আমাদের দেশে জনসংখ্যা কোথায় চলে যায় এবং আমাদের কত রকমের সমস্যা দেখা দেয়। এখনই আমাদের প্রচুর সমস্যা। তো এই সমস্যাগুলো কি কি? বাসস্থানের সংকট, বাসস্থানের সংকট, অর্থাৎ বাসযোগ্য জমি পাওয়া যাবে না। এখন আমরা দেখতে পাই যারা 2 কাঠা জায়গার পরে একটা 4তলা ফ্ল্যাট তৈরি হয়ে গেল বা 5তলা ফ্ল্যাট তৈরি হয়ে গেল, যেখানে 2টো পরিবার বা একটা পরিবার ছিল, সেখানে হয়তো হয়ে গেল 15টা পরিবার বা 12টা পরিবার অথবা 10টা পরিবার। তাহলে এবার ভাবো যে যেখানে 2টো পরিবার ছিল সেখানে হয়ে গেল হচ্ছে 10টা পরিবার, তাহলে সেখানে মিনিমাম 3, 10 কি 30 জন লোক বসবাস করছে। বাসস্থানের সংকট দেখা দিচ্ছে, কৃষি জমির সম্প্রসারণ ঘটাতে হচ্ছে। বাসস্থান মানে কৃষি জমি ধ্বংস করে দিয়ে, বনভূমি ধ্বংস করে দিয়ে সেখানে বাসস্থান নির্মাণ করছে। ফলে কি এই বাসস্থানের সংকট দেখা দিচ্ছে। অন্যদিকেও কিন্তু আবার যেই বাসস্থানের সংকট দেখা দিচ্ছে, এখন তো চীনে আমরা এখনো দেখি চীনে হাউস বোট রয়েছে, নদীতে সে বোটের মধ্যে অনেকে বসবাস করছে। আমাদের দেশে দেখো রেল লাইনের ধারে, ফুটপাতের ধারে অসংখ্য লোক বসবাস করে, ঝুপড়ি বেঁধে, তাদের বাসস্থান নেই। এত পপুলেশন, তারা জায়গা পাচ্ছে না। আর একটা পয়েন্ট হতে পারে খাদ্যের অভাব, এটা খুব কমন জিনিস। যদি পপুলেশনটা বেড়ে যায়, খাদ্যের সংকট দেখা দেবে। সত্যি তো তাই, খাদ্য সংকট দেখা দেবে। 250 সালের মধ্যে পৃথিবীতে খাদ্য সংকট দেখা দেবেই। যে হারে পৃথিবীতে লোকের সংখ্যা বাড়ছে, তাই খাদ্য সংকট পৃথিবীতে একসময় আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের টোটাল পৃথিবীটা, বিশ্বটাকে ভাবতে হবে। সমগ্র পৃথিবীর দেশগুলোর জনসংখ্যা ক্রমশ কমিয়ে আনতে হবে, এটা কন্ট্রোলের মধ্যে আনতে হবে, না খাদ্য সংকট দেখা দেবেই। এখনই দেখো না, এই যে কোভিড-19 ব্যাপারে কি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি খাদ্য সংকট দেখা দিচ্ছে। হয়তো আমাদের দেশে কিছুদিনের জন্য খাদ্য, কয়েক মাসের জন্য খাদ্য জমা থাকে। দীর্ঘদিন যদি লকডাউন চলতে থাকতো তাহলে কিন্তু খাদ্য সংকট দেখা দিত। উৎপাদন বন্ধ, এদিকে লোকে খেয়ে যাচ্ছে, কি হবে তাহলে? খাদ্যের অভাব। অরণ্য ধ্বংস, এটা খুব কমন জিনিস, প্রায় আমরা দেখতে পাই যে বনভূমির মধ্যে সে রিজার্ভ ফরেস্ট হোক, আর তোমার জাতীয় বনভূমি হোক, আর অভয়ারণ্য হোক, আর ন্যাশনাল, আর তোমার বায়োস্ফিয়ার রিজার্ভ হোক, এগুলোকে নিয়মকানুন বেশিরভাগই সরকার ঠিক মতো মানছে না। বিভিন্ন রকমের সেখানে চিত্ত বিনোদন কেন্দ্র গড়ে তুলছে, ভালো ভালো রিসোর্ট তৈরি করছে, সেখানে গাছপালাগুলো কেটে দিয়ে রিসোর্ট তৈরি করছে। বন্যপ্রাণীরা আজ বিপন্ন এবং সেখানকার গাছপালাগুলো ধ্বংস হচ্ছে। অন্যদিকে চোরা চালানকারীরা দামি দামি গাছগুলোকে কেটে নিয়ে বিক্রি করে দিচ্ছে। এই যে অরণ্য ধ্বংস, এমনকি কৃষি জমি বৃদ্ধির জন্য বনভূমি সংলগ্ন যে সমস্ত লোকগুলো বসবাস করে, তারা ওই বনভূমি কেটে 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 তারা চাষযোগ্য জমি আস্তে আস্তে তৈরি করে ফেলছে। এর ফলে কি দেখা দিচ্ছে? অরণ্য ধ্বংস হচ্ছে। আর অরণ্য ধ্বংস হওয়া মানে বুঝতে পারছো তার খারাপ প্রভাব কি? গ্লোবাল ওয়ার্মিং দেখা দেবে। গ্লোবাল ওয়ার্মিং এটা একটা মারাত্মক সমস্যা। অরণ্য ধ্বংস কত, এখন তো বলা হচ্ছে, তোমরা ভূগোলে কি করেছো জানি না, আমার জীবন বিজ্ঞানে বলছে আমাদের ভারতবর্ষে এখন বনভূমির পরিমাণ মোরালেস 15%। মোরালেস 15%, এক সময় থাকার কথা 33%। আমাদের সমগ্র ভূখণ্ডের মানে স্থলভূমির 33% বনভূমি থাকার কথা, এটা জিওগ্রাফিতে বলছে।
এবং আমাদের জিওগ্রাফিতে আমরা ভূগোলে টুগোলে একটু দেখি বই টই ঘাটতে গেলে সেখানে 22% মতো লেখা থাকে টোটাল ভারতবর্ষে। কিন্তু এখন কিন্তু কমে গিয়ে টোটাল ভারতবর্ষে একটু মডার্ন একেবারে যদি গুগল সার্চ করে কারেন্ট দেখা যায় তাহলে মোটামুটি 15 থেকে 17% টোটাল ভারতবর্ষ বলছি, কিন্তু নট ওনলি ওয়েস্ট বেঙ্গল। তাহলে কোথায় পৌঁছে গেছে দেখো, গাছপালা কি হারে ধ্বংস হচ্ছে, এর ফলে কি সমস্যা হতে পারে, গ্লোবাল ওয়ার্মিং হবে, গ্রিন হাউস গ্যাসের পরিমাণটা বেড়ে যাবে, ওয়েদার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, যখন বৃষ্টি হওয়ার কথা সেখানে বৃষ্টি হবে না, তখন দেখা যাবে গরম বা খরা। আবার যখন খরা হওয়ার কথা তখন দেখা যাবে যে হয়তো সাইক্লোন আসছে বা ঘূর্ণিঝড় আসছে, অথবা খুব মারাত্মক নিম্নচাপ তৈরি হয়ে বৃষ্টি হচ্ছে, নানা রকম প্রবলেম এসে যাচ্ছে। এবার চলে পানীয় জলের সংকট, এটা খুব কমন জিনিস। এই তো আমফান, তোমাদের আম দিয়ে মজা করে চলে গেল, তাই তো? তোমাদেরকে আম দিয়ে মজা করে চলে গেল আমফান, কি যন্ত্রণা বলো তো। কি সংখ্যক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর, গাছপালা, গবাদি পশু, রাস্তাঘাট, ব্রিজ, সমস্ত কিছু তছনছ হয়ে গেছে। যদি আমরা একটু সুন্দরবন এলাকাতে চলে যাই এবং সুন্দরবন লাগোয়া, এমনকি আমাদের 24 পরগনা জেলাতেও হয়েছে, অনেক জায়গায় নদিয়াতেও হয়েছে, প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কম বেশি প্রভাব পড়েছে। সেখানে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। কলগুলো যে ডিপ টিউবওয়েল, কলগুলো ডুবে গেছে। মিষ্টি জল, নোনা জল মিলেমিশে একাকার, ভালো আর খারাপ জল মিলেমিশে একাকার। সমস্ত পুকুরের মধ্যে নোনা জল ঢুকে পড়েছে বাঁধ ভেঙে, সেখানে মাছগুলো মারা যাচ্ছে, জল দূষিত হয়ে পড়েছে। মানুষ কোন জল খাবে? আমি এমনও টিভিতে দেখেছি যে দেখাচ্ছে যে ওখানকার কিছু কিছু অঞ্চল লোকেরা বলছে যে কি করব, আমরা গরিব মানুষ, আমরা এই জলটাকেই নিয়ে ফুটিয়ে খাচ্ছি, এবার ফোটাবো কোথায় সেই জায়গাটুকু নেই। অনেক সময় বাধ্য হয়ে ওই নোংরা জলই খেয়ে নিতে হচ্ছে, পেটের অসুখ হচ্ছে, আন্ত্রিক হতে পারে, কলেরা হতে পারে, ডায়রিয়া হতে পারে, টাইফয়েড হতে পারে। খুব সমস্যা, পানীয় জলের সংকট কিন্তু খুব বেশি। আমাদের কলকাতাতে এখন তো ভূগর্ভস্থ জল স্তর অনেক নিচে নেমে গেছে। একসময় দেখবে তোমাদের এই পাউচ প্যাকেটে জল কিনে খেতে হবে, যদিও এখন পাউচ প্যাকেটে জল কিনতে পাওয়া যায়। এখনো আমাদের দেশে অনেক জায়গায় পাউচ প্যাকেটে জল বিক্রি হয়, তোমরা বদলে খাচ্ছ, পাউচ প্যাকেটও পাওয়া যায়। তা চলে আসে জল সংকট, একবারে পানীয় জলের সংকট দেখা দেবেই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের গঙ্গাতে পলি করে মজে যাচ্ছে, গঙ্গার জল কমে যাচ্ছে, জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। আমার তো ধারণা যতটুকু মনে হচ্ছে আর 15 থেকে 20 বছর পরে গঙ্গাতে এমনভাবে পলি জমে যাবে, গঙ্গাতে জলের পরিমাণ খুব কমে যাবে। তখন এই যে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো রয়েছে, হ্যাঁ, বিশেষ করে কলকাতাতে, যেটা ভাইটাল ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, ওখানে চড়া পড়ে যাচ্ছে, জল পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। শুখা মরশুমে অর্থাৎ মে জুন মাসে বিশেষ করে এপ্রিল এবং মে মাসে খুব সমস্যা দেখা দিচ্ছে জল। ওই জলে যদি সংকট দেখা দেয় তাহলে আমরা যে পানীয় জলটা ব্যবহার করি সেই জলটা আসবে কোথা থেকে? সমস্যা দেখা দিচ্ছে। পরিবেশ দূষণ, এই যে অনেক জনসংখ্যা বেড়ে গেলে পরিবেশ দূষণ তো খুব স্বাভাবিক। দেখতে পাচ্ছ যে প্রচুর যানবাহন বেড়ে গেছে, কলকারখানা বেড়ে গেছে, হাট বাজার প্রচুর সংখ্যক বেড়ে গেছে, শপিং মল তৈরি হয়েছে, বিভিন্ন বড় বড় রেস্তোরাঁ তৈরি হয়েছে। এর ফলে প্রচুর পরিমাণে দূষিত বস্তু মাটিতে, জলে, বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে। এই যে গ্রিন হাউস গ্যাস, এই গ্রিন হাউস গ্যাসগুলো কি বাতাসে এক সময় এতটা ছিল? আমরা জানতাম যে আমরা বায়ুতে কি জানি, বায়ুর উপাদানগুলো কি? কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প, তারপরে নিষ্ক্রিয় গ্যাস সমূহ, অক্সিজেন, এগুলোই তো মেন। তা কখনো আমরা শুনেছি সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন? কখনো আমরা শুনেছি নাইট্রাস অক্সাইড বাতাসের মধ্যে পাওয়া যায়? থাকে না, নর্মালি থাকার কথা না। কিন্তু এখন বায়ুমণ্ডল, বাতাস যদি টেস্ট করা যায় তাহলে মানে কার্বন ডাইঅক্সাইড পার্সেন্টেজ বেশি, গ্রিন হাউস গ্যাসের মধ্যে সিএফসি আছে, নাইট্রাস অক্সাইড রয়েছে, এছাড়াও তোমার মিথেন রয়েছে প্রচুর পরিমাণে, যেটা থাকার কথা না। অক্সিজেন থাকার কথা, কার্বন ডাইঅক্সাইড থাকার কথা, নাইট্রোজেন থাকার কথা। কার্বন ডাইঅক্সাইড পার্সেন্টেজটা অনেক বেড়ে গেছে, 0.03% থাকার কথা, সেটা অনেক বেড়ে গেছে এখন। গ্লোবাল ওয়ার্মিং দেখা দিচ্ছে, বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়ন, এই দেখো লাস্ট পয়েন্টে বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হচ্ছে?
তোমরা যদি একটুখানি ডিসকভারি দেখো, মেরু অঞ্চলে বরফগুলো গলছে, সেখানকার যে সমস্ত প্রাণী, পোলার বিয়ার, শিল, তারপরে পেঙ্গুইন, এরা আজ বিপদগ্রস্ত, বিপন্ন প্রজাতির, এরা এখন বিপদের সম্মুখীন। আবার দেখো, যখন যেমন ওয়েদার হওয়া উচিত তেমন হচ্ছে না, বিশ্ব উষ্ণায়নের ফলে কি পরিমাণ টেম্পারেচার বেড়ে যাচ্ছে। যখন গরম পড়ার কথা তখন গরম পড়ছে না, আর পড়লে টেম্পারেচার বেড়ে গিয়ে 40-এর উপরে চলে যাচ্ছে। যদিও এবার টেম্পারেচারটা একটু কম ছিল, এবার আমার যতটুকু মনে হচ্ছে 44-45 আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথাও হয়নি, এবার হয়নি। যা এবার বৃষ্টি একটু বেশি হয়েছে, এখনো টেম্পারেচারটা অনেকটা কন্ট্রোলের মধ্যে রয়েছে, ফলে আমাদের সকলের সুবিধা হয়েছে। সিজন চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন বর্ষাকাল তখন বর্ষা হচ্ছে না। তো এই যে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন, সি লেভেল বেড়ে যাচ্ছে, পাহাড়ি চূড়াতে যে বরফ পড়ে গলতে শুরু করে দিয়েছে, সি লেভেল বেড়ে যাচ্ছে, অর্থাৎ সমুদ্রের জলস্তর বেড়ে যাচ্ছে, ফলে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলের জায়গাগুলো ডুবে যাচ্ছে, প্লাবিত হচ্ছে। বলা হচ্ছে 2030 সালের মধ্যে নাকি মালদ্বীপ, শ্রীলঙ্কা, এরা বেশিরভাগটাই জলের নিচেই চলে যাবে। 2050 সালে এত সি লেভেল বেড়ে যাবে যে আমাদের কলকাতা তো সুন্দরবন থেকে খুব একটা দূরে না, ফলে এও জলের নিচে চলে যাওয়ার সম্ভাবনা আছে। জানি না এটা কি হবে, এগুলো সমীক্ষা, এগুলো বিজ্ঞানীদের সব ধারণা। এই যে গ্লোবাল ওয়ার্মিং, এটা মারাত্মক। এই ক্রমবর্ধমান জনসংখ্যার বেড়ে যাওয়ার একটা সমস্যার মধ্যে গ্লোবাল ওয়ার্মিং। গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি, এটাও একটা বড় কথা। গ্রিন হাউস গ্যাস বেড়ে গেলে কি হবে? আল্ট্রা ভায়োলেট রে পৃথিবী পৃষ্ঠে চলে আসবে, ওজোন মন্ডল ধ্বংস হবে, ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়বে, দ্যাট ইজ গ্লোবাল ওয়ার্মিং। এবং স্কিন ডিজিজ হবে, পরিবেশের তাপমাত্রা বেড়ে যাবে এবং ফসলের ক্ষতি হবে। এই ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যাগুলো তোমাদের মাথায় রাখতে হবে। অনেক সময় কিন্তু এখান থেকে একটা 5 মার্কসের কোশ্চেন দেয়, 5 মার্কসের একটা কোশ্চেন আমি এখান থেকে আসতে দেখেছি মাধ্যমিকে। ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা আলোচনা করো, 5টা পয়েন্টস লিখতে বলা হয়, তখন হেডিং দিয়ে একটু ব্যাখ্যা করবে, জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করবে। খুব বেশি বড় করবে না, আবার খুব ছোট করবে না। যাই হোক, আজকে যে অংশগুলো আলোচনা করলাম তোমরা একটু বাড়িতে খুব ভালো করে দেখতে থাকো। আগামী দিন আবার দেখা হবে ক্লাসে।